সর্বসমতা ও সদৃশতা। দেখা যায়। এবার দেখো, এই সর্বসমতা এবং সদৃশতা এই দুইটা শব্দ আগে কি সেটা আমরা আগে শিখি, যে সর্বসমতা কাকে বলে আর সদৃশতা কাকে বলে। যেমন সর্বসমতা, সর্ব কথাটা দিয়ে কি বোঝায়? সবকিছু, মানে সবকিছু মিলেই যেটা হবে। আর সমতা মানে হচ্ছে কি সমান। তাহলে সর্ব থেকে আমরা বুঝতে পারছি কি সবকিছু। আর এই যে সমতা, সমতাটা হচ্ছে কি সমান। তার অর্থ হচ্ছে সর্বসমতা হবে কি সবকিছু যার সমান, সেটাই হচ্ছে সর্বসম। তার মানে যদি দুইটা জিনিসের মধ্যে আমরা তুলনা করি, সেই দুইটা জিনিসের তুলনাটা হবে কি যে সবকিছুই সমান হতে হবে। এই সবকিছুর সমানটা আমরা এখানে আমাদের বিভিন্ন জ্যামিতিক আকৃতি, যেহেতু গণিত সেহেতু আমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতির মাধ্যমে আমরা এগুলো দেখবো কি কোনগুলো সমান করার কথা বা কি কিভাবে আমাদের এই সর্বসমতাটা হবে। ঠিক আছে, সেটা। আর হচ্ছে কি সদৃশতা, সদৃশতা এবং সর্বসমতা কিন্তু এক জিনিস না। যেমন সর্বসমতাতে আমাদের সবকিছু সমান আসলো, কিন্তু সদৃশতাতে আমাদের আসবে কি, আমরা যে আগে যেমন পার্থক্য পড়েছি বা বিভিন্ন ধরনের প্রশ্নে আছে কি সাদৃশ্য বৈসাদৃশ্য বের করো, ঠিক সেখান থেকেই আসছে সদৃশতা। মানে সেটা সদৃশ্য বলতে কি এটার সাথে আরেকটার মিল আছে। মিল বলতে কি একেবারে আমরা কিন্তু আগে যেমন বলেছি যে সমান, সেটা সমান হবে না, মিল থাকতে হবে। মিল থাকাটা কেমন, যে ধরো একটা ত্রিভুজের তিনটা বাহু, আর একটা ত্রিভুজের কি তিনটা বাহুই থাকবে, তাহলে দুইটার মধ্যে কি আছে সাদৃশ্যতা আছে, এই জিনিসটাই বোঝাচ্ছে। কিন্তু আমাদের এই যে সর্বসমতা আর সদৃশতা এক জিনিস না, সেটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। দেখো যে আসলে এই এক জিনিস কি না। তোমাদের বইয়ে দেখো 125 পেজ, 125 পেজে যে চিত্র দেওয়া আছে দেখো আমাদের কয়েকটা, যে বিভিন্ন আকার আকৃতির যে ইয়েটা দেওয়া আছে, বইটা তোমরা কি বের করেছো? হ্যাঁ, সবার কাছে আছে না? এবার দেখো সবার কাছে যদি থাকে, আমাদের যেমন এখানে বলা আছে যে কি আমরা শুরুতেই আমাদের কিছু উদাহরণ দিয়ে রেখেছে যে এগুলো কেমন দেখতে বা কি, এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেটা সর্বসম হবে না সদৃশ্য হবে। ঠিক আছে, যেমন প্রথমে একটা বস্তুর নাম চিত্র দেওয়া আছে, সেখানে বস্তু একটা দেখো পাতার চিত্র দেওয়া আছে। এটা সাধারণত কিসের পাতা বলে মনে হয় তোমাদের কাছে, বলো তো? আমের পাতা। আমের পাতা। যেমন আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি যে আম পাতা জোড়া জোড়া, এখানে ঠিক এক জোড়া আম পাতা দেওয়া আছে, তাই না? এই এক জোড়া আম পাতা কি দেখতে, দেখো আমরা আগে দেখে নি, তারপরে আমরা পাশের ছক গুলো পরে দেখবো। আগে আমরা দেখবো যে আম পাতাটা কেমন দেখতে। আমরা একটু এখানে আঁকার চেষ্টা করি, ভালো হবে না ঠিক, কিন্তু মোটামুটি একটা শেপ দেওয়া যাচ্ছে। যে দুইটা এখানে দেওয়া আছে, একটা কিন্তু একটা এখানে কিন্তু দুইটা দেওয়া আছে, দুইটার কিন্তু কি আছে দেখতে কিন্তু আমরা কি একই রকম মনে হচ্ছে, দেখতে কিন্তু আমাদের একই রকম লাগছে যে দুইটা পাতা একই গাছের বা একই আমের পাতা, তাহলে আমাদের এটা কি দেখতে আমাদের একই রকম। এখানে দেখো এবার বলা আছে যে আকার আকৃতি ওজন,
এগুলো এই বস্তুগুলোর যে চিত্রে আছে দেওয়া, এই চিত্রগুলোর মধ্যে আকার, আকৃতি আর ওজনটা কার কেমন সেটা বলা হচ্ছে। ঠিক আছে, যে আকার, আকৃতি, ওজনটা কার কেমন সেটা এখানে বলেছে। তো দেখো আমাদের আমের পাতার যে আকারটা, আকার বলতে আমরা কি বোঝাই? আকার বলতে বোঝায় যে এটা দেখতে কেমন, সেটাই এর আকার বলা হয়। ঠিক আছে, যে দেখতে দেখতে সেটা কেমন হচ্ছে, যে এইটা দেখো একটা একটু বড় দেখায় আর একটা একটু ছোট দেখায়, তাহলে কি দেখতে দুইটা একটু ভিন্ন দেখাচ্ছে না? এই ভিন্নতাটাই হচ্ছে তাদের আকার, যে সেটা দেখতে কতটা বড়, ছোট না কি কেমন, সেটাই হচ্ছে তার আকার। ঠিক আছে, তাহলে আমাদের এই পাতা দুইটার আকার কি একই রকম না ভিন্ন? ভিন্ন। আকার দুইটা হচ্ছে ভিন্ন, কিন্তু আকৃতিটা কি? দেখো আকৃতিটা হচ্ছে তাদের তোমার কি হতে পারে? আকৃতিটা হচ্ছে তোমার সেটা বলো, পার্থ কি বলতে চাও বলো? একই না একই? না একই, ঠিক আছে, কিন্তু আকৃতি আমরা কিভাবে বুঝবো যে আকৃতি কাকে বলে, সেটা বলতে পারো? আকৃতিটা হচ্ছে সেটা, আমরা যে বিভিন্ন ধরনের আকৃতি পড়েছি, আকৃতিটা কি? যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো আমরা পড়েছি, এগুলোই হচ্ছে আকৃতি। তাই এটা কি আকৃতি? এই যে আকৃতিটা, এটা কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো এখানে দেখাচ্ছে না যে এর এই আকৃতিটা কেমন। এটা একটা পাতা, এটা একটা পাতা, এই পাতা দুইটা কি এদের আকৃতি একই, তার মানে দুটাই তো পাতা, পাতা ছাড়া তার অন্য কিছু না। এবার বলছি কি ওজন, ওজনটা যেহেতু এইখানে ছবি দেওয়া আছে কিন্তু এরকম তো লিখে দেওয়া নেই যে এটার ওজন 1 গ্রাম আর এটার ওজন 2 গ্রাম, এরকম কিছু লিখে দেওয়া নেই। যেহেতু আমাদের আকৃতি ভিন্ন আছে, তাহলে আমরা হয়তো বুঝতে চেষ্টা করছি যে ওজনটা যেহেতু ছোট বড়, যারা বড় মানুষের ওজন একটু বেশি, ছোট মানুষের ওজন একটু কম, আবার কিন্তু ভিন্নটাও হতে পারে, বড়দের ওজন কম আবার ছোটদের ওজন বেশি, এটাও হতে পারে। কিন্তু এখানে যেহেতু দুইটা ভিন্ন, তাহলে আমাদের এখানে ওজনটাও হবে ভিন্ন। ওজনটা আমরা সাধারণত কি এর আকার, আকৃতি দেখেই বুঝতে পারি যে এটা কতটা কম হবে না বেশি হবে, সেটাই সেই প্রেক্ষিতে আমরা এখানে বুঝতে পারছি। হুম হুম ঠিক আছে, তাহলে আমরা এই যে এর সাইজ দেখেই আমরা বুঝতে পারছি, সাইজ মানে হচ্ছে কি আকার, এই আকারটা দেখে আমরা বুঝতে পারছি এটার ওজন কম না বেশি, সেই হিসেবে এটা হচ্ছে ভিন্ন। তারপরে বলা হয়েছে কি, তাহলে তাদের মন্তব্যটা কি? মন্তব্যটা কি হবে? সেটা সদৃশ্য হবে, সদৃশ্য না সর্বসম, কোনটা হবে সেটা? তাহলে আমরা কিন্তু একটু আগেই পড়েছি যে সবকিছু, সর্ব মানেই সব, তাহলে সবকিছু সমান, তাহলে এর কি সবকিছু সমান আছে? সবকিছু কিন্তু সমান নেই, দুইটা ভিন্ন আছে আর একটা মাত্র একই আছে, তাহলে কি হবে? এটা সদৃশ্য হবে, এটা হবে সদৃশ্য। ঠিক আছে, এটা হবে সদৃশ্য। তাহলে আমরা এবার পরেরটা দেখো, পরেরটাতে কি আছে? পরেরটাতে আছে একটা বইয়ের ছবি, তাই না? বইয়ের ছবিতে আছে কি? বইটা দুইটাই কিন্তু গণিত বইয়ের ছবি আছে, ধরো তোমার ক্লাসের গণিত বইয়ের ছবি এটা, তাই যদি হয় তোমার ক্লাসের গণিত বইয়ের দুইটা গণিত বই, তা দুইটা গণিত বই কি তাদের আকার কি আলাদা হবে? না, দুইটা গণিত বইয়ের আকার তখন তাহলে কি হবে? একই হবে, আকারটা একই হবে। তাহলে
দুইটা গণিত বইয়ের আকার একই হবে, তাহলে আকৃতিটা কেমন হবে? আকৃতিটাও একই। একই থাকবে, কারণ চেঞ্জ হবে না। আকৃতিটাও চেঞ্জ হবে না, তাহলে ওজনটা কি চেঞ্জ হওয়ার কথা আছে? না। না, সেটাও চেঞ্জ হবে না, কারণ এটা তো একই বই, শুধুমাত্র দুইটা ভিন্ন, তাছাড়া তো আর কিছু না। তাহলে একই ক্লাসের বই, একই বই, যে বাংলা একটা, এই গণিত একটা, ঠিক সেটাও না। তাহলে সবকিছুই তো একই। তাহলে যদি একই হয় তাহলে সেটা কি হবে? এই যে কি হবে? সর্বসম। সর্বসম। সেটা হবে সর্বসম। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা বাকি যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখো, যে একটা পরের ছবিতে আছে একটা বাংলা আর একটা গণিত বই, তাহলে এটা কি কিছুটা ভিন্ন আছে না? আছে। যেমন এটার কি হতে পারে, দুইটা গণিত, যেটা যেহেতু যেভাবে আমরা ছবিটা দেখেছি, ছবিটার মধ্যে কি আছে, যে তোমার গণিত বই এবং যে বাংলা বইটা আছে, দুইটা কিন্তু একই রকম দেখতে, দেখতেও একই রকম, তাইলে তার আকারও একই রকম, আকৃতিও একই রকম, কিন্তু হয়তো ওজনে পার্থক্য থাকবে। কারণ বাংলা বইটা দেখাচ্ছে একটু মোটা করে দেখাচ্ছে, সেজন্য হয়তো দুইটার ওজন ভিন্ন হবে। তাহলে দুইটার ওজন যদি ভিন্ন হয়, তার মানে এই লাস্টেরটা যদি শুধু চেঞ্জ হয়, লাস্টেরটা শুধু চেঞ্জ হবে, এটা হবে ভিন্ন। তাই যদি হয়, এটা যদি ভিন্ন হয়, তাহলে সেটা কি হবে? সদৃশ্য হবে না সদৃশ। সর্বসম হবে? সদৃশ। সদৃশ্য হবে। এটা সদৃশ্যতা। উচ্চারণটাও কিন্তু আমাদের একটু সুন্দর করে করতে হবে, যে সদৃশ, সদৃশ। আমরা যদি এটা বলি যে সদৃশ, তাহলে আমাদের এইখানে অবশ্যই এরকম একটা চিহ্ন থাকতে হবে। এরকম চিহ্ন থাকলে আমরা তালবস্যকে আমরা শুধুমাত্র তালবস্য হিসেবেই উচ্চারণ করব, এটা ওকার এর সাথে নিব না। কিন্তু যেহেতু আমাদের এই চিহ্নটা নেই, এই চিহ্নটা নেই, তাহলে আমরা কি বলবো? সদৃশ। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আলসিন কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, তোমার তো ক্যামেরা বন্ধ আছে, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কি করছো আমি তো বুঝতে পারছি না। ক্যামেরা বন্ধ করে রাখলে হবে না, কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যেও কথা বললে হবে না, দুষ্টুমি করলে হবে না। যেহেতু আমাদের অল্প সময়ের ক্লাস, সুতরাং পুরো ক্লাসটাতে মনোযোগ দেবে সবাই, কেউ যেন কোনো ধরনের দুষ্টুমি না করে, আমরা কিন্তু সবই দেখতে পাই। ঠিক আছে? এখানে কিন্তু একজন টোটালি মনিটরিং করে যে সে কি কি করছে, কে কি করছে, সবকিছুই। সুতরাং কেউ কোনো রকমের দুষ্টুমি করো না, অল্প সময়ের ক্লাস, চুপচাপ একটু মনোযোগ দিয়ে শোনো, সমস্যা থাকলে প্রশ্ন করো। ঠিক আছে? তাহলে বাকিগুলো কিন্তু আমরা এভাবে করতে পারবো নাকি বলে দিতে হবে? পারবো। যেমন দেখো, বাকি আর একটাই আছে, একটা ছবি ধরো, সবাই চিন্তা করো যে ওইখানে যার যার নিজের ছবি আছে, একটা পাসপোর্ট সাইজের ছবি আর একটা স্ট্যাম্প সাইজের ছবি, তাই যদি থাকে, তাহলে সেখানে কি হবে? পাসপোর্ট সাইজের ছবি আর স্ট্যাম্প সাইজের ছবি যদি হয়, তাহলে আকারটা কি একই হবে? না। আকারটা একই হবে না, আকারটা হবে ভিন্ন। কারণ দেখতেই তো পাচ্ছি আমরা যে দুইটা ভিন্ন, যে একটা ছোট আর একটা বড়, তাহলে তার আকারটা হচ্ছে ভিন্ন। আর আকৃতিটা কি? তাদের একই। আকৃতি কি একই? হ্যাঁ। আকৃতিটা হচ্ছে একই, কারণ কি? সেটা একটা চতুর্ভুজ আকৃতির ফ্রেম, তাই না? চতুর্ভুজ আকৃতির ফ্রেম, বড় হলেও সেটা চতুর্ভুজ, ছোট হলেও সেটা চতুর্ভুজ, তার বেশি কিছু তো হচ্ছে না, যে একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ সেটা তো না। তাহলে তার আকৃতি একই। এবার কি তাহলে ওজনটা কি হবে? ওজনটা কি একই থাকবে না ভিন্ন ভিন্ন। হবে? ভিন্ন। ওজনটা যেহেতু একটা বড় আর একটা ছোট, তাহলে ওজনটা অবশ্যই ভিন্ন। ভিন্ন। তাহলে সেটা কি হবে? সর্বসম না সদৃশ? সদৃশ। সদৃশ। তাহলে সেটা হচ্ছে সদৃশ। ঠিক আছে? তাহলে আমরা সর্বসম আর সদৃশতার মধ্যে আমাদের
ঝামেলা আর নাই, আমরা সুন্দর করে শিখে ফেলেছি। এখান থেকে আমরা কিন্তু আরো একটা সুন্দর একটা জিনিস শিখেছি, জেনে গেলাম। দেখো যে মিলাই নাও, যে সব সর্বসম জিনিস, সব সর্বসময় কিন্তু সদৃশ্য। কারণ কি, সর্বসম মানে সবকিছু ঠিক, আর সবকিছু যদি মিল থাকে তাহলে সেটা কি সদৃশ্য থাকে। কিন্তু সব সদৃশ্য কিন্তু সর্বসম নয়, তাই না? কারণ সদৃশ্যের মধ্যে কয়েকটা জিনিসের মিল থাকে, সবকিছু মিল থাকে না। তাই আমরা বলতে পারি যে যত যা কিছু আছে সকল সর্বসম, সকল সর্বসম বস্তুই সদৃশ্য, সকল সর্বসম বস্তুই সদৃশ্য, কিন্তু সকল সদৃশ্য বস্তু সর্বসম নয়। তাই কি না, যে সকল সর্বসম বস্তুই সদৃশ্য, মানে মিল আছে বলেই তো সদৃশ্য হচ্ছে, কিন্তু সকল সদৃশ্য বস্তুই সর্বসম নয়। কারণ সদৃশ্যের ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলোই সমান হতে হয় না, তাহলে সেটা সর্বসম না। তাহলে বোঝা গেছে জিনিসগুলো। এবার আমরা দেখো পরবর্তীতে চলে যাব। এবার সর্বসম সদৃশ্যের মধ্যে গেল। এবার দেখো আমাদের এখানে প্লেন তৈরির বিভিন্ন কারুকার্য দেওয়া আছে, যে প্লেন তৈরির ধাপগুলো দেওয়া আছে এখানে। এই ধাপগুলো থেকে আমরা একটা জিনিস একটু শিখে নিই, যেটা হবে দলীয় কাজ থাকবে হয়তো স্কুলে। এটা তোমার যে দলীয় কাজে এটা তৈরি করতে হবে, তার এই মাপজোক করে নিজের মতন করে নিজের মতো কাগজ নিয়ে এটা করতে হবে। করার ফলে আমাদের একটা আকৃতি যে আসবে, সেই আকৃতিটা আমরা একটু দেখবো কি ধরনের আকৃতি নিয়ে এরা কেন হঠাৎ করে এখানে এরোপ্লেন তৈরি করার একটা হিড়িক এখানে পড়েছে। সেটা দেখো, যখন আমরা একটা কাগজ দিলাম, ধরো তোমার খাতার একটা পেজ আমরা নিয়েছি, নেওয়ার পরে সেটা যখন দুই ভাঁজ করি, তখন ভাঁজ করলে এমন কি মাঝখান দিয়ে একটা দাগ চলে আসে, তাই না? এখানে দেখো, আমরা যদি এরকম একটা কাগজ নিই, এই যে একটা কাগজ, এই কাগজটা যখন আমরা মাঝখান দিয়ে ভাঁজ দেব, এই যে ধরো ধরো শুরুতেই আমরা, এই হলো আমাদের কাগজ, এই কাগজের মাঝখান দিয়ে যখন আমরা ভাঁজ দেব, দিলে কি হয়, এই যে মাঝখান দিয়ে ভাঁজ দিলে যেমন এই একটা কি দাগ দেখা যায় না, ঠিক এই দাগটা এখানে আসলো। তারপরে যখন আমরা এটাকে আরো ভাঁজ করে দেখাতে চাই, দেখো আমাদের আসল জিনিসটা হচ্ছে যেমন আমরা সেটা ভাঁজ করে আর একটু ইয়ে করলে, আমাদের এটা খুলে ভাঁজ করলে পরে আমাদের আকৃতিটা এমন চলে আসে। এখানে একটু দেখাই দিই, যে এরকম চলে আসে এইটা।
এই যে দেখো এইখানে আমরা এই যে এটা করেছি, করার পরে আমরা যদি এরকম করে ভাঁজ করি তাহলে ঠিক আমাদের কি আসতেছে, ঠিক এই চিত্রে যেমন আমরা এঁকেছি ঠিক এখানেও আমাদের ওরকম একটা চিত্র চলে আসছে। তাহলে দেখো এই চিত্র আসার পরে আমরা দেখো এইখানে যে জিনিসটা আমাদের আসছে, আমরা এখানে একটু কেটে নিয়ে লিখি, এই যে কেটে নিয়ে লিখি এই অংশটুকু এখানে আঁকলাম। আঁকলে দেখো এই যে আমরা এখানে করলাম, দেখো এবার কি তৈরি হয়েছে, এটা কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এবার এই দুইটা ত্রিভুজের এই যে মাঝখানে এটা লম্ব, তাই না? ত্রিভুজের এই একটা রেখা, এই একটা আর এই একটা, এই তিনটা, আবার এই ত্রিভুজের এই একটা রেখা, এটা আর এটা। এবার দেখো এই দুইটারই কি, এটা কি 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ। তাহলে দেখো দুইটা কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে কি মনে হচ্ছে, সমান বলে মনে হচ্ছে না? দুটা ত্রিভুজই আমাদের সমান বলে মনে হচ্ছে। এবার এই সমান কেন বা কি কারণে সমান বা ইয়ে হবে, যেমন আমাদের ত্রিভুজের সর্বসম বা ত্রিভুজটা সর্বসম হবে কিভাবে, আমরা যেমন সর্বসম দেখেছি যে সবকিছুই সমান, সেই সর্বসমর ইয়েটা আমরা এখানে দেখব যে ত্রিভুজে যদি যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, যে কোনো দুই বাহু, দেখো আমাদের এখানে আঁকতে একটু স্কেল দিয়ে আঁকিনি তো, যার কারণে একটু হয়তো ভিন্ন মনে হতে পারে। তবে দেখো এইখানে এই যে রেখাটা, এই রেখাটার উপরে এটা লম্ব, তার অর্থ কি, যদি কোনো রেখার উপর লম্ব থাকে তাহলে কি হয়, ওই রেখাটাকে লম্বটা সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ পাশেও সমান থাকে এ পাশেও সমান দৈর্ঘ্য থাকে। তাহলে রেখাটা কি করে, এই রেখাটাকে লম্বটা সমদ্বিখণ্ডিত করে, তাহলে অবশ্যই কি এইটা আর এইটা কি দৈর্ঘ্য সমান, তাহলে এই দুইটা দৈর্ঘ্য সমান এই ত্রিভুজের। আর যেহেতু এটা লম্ব তাহলে দুইটা ত্রিভুজেরই তো একটাই লম্ব এখানে দেখাচ্ছে, তাহলে এই দুইটা বাহুই কি দুইটা ত্রিভুজেরই সমান। আবার এই যে কোণটা, কোণটা কি 90 ডিগ্রি কোণ, এরকম যদি হয় তাহলে আমরা বুঝবো যে সেই ত্রিভুজ দুইটা পরস্পর হলো কি সর্বসম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বুঝতে হবে কি, তাদের দেখো তোমাদের 131 নম্বর পেজে একটা কোড করে দেওয়া আছে যে দুটি ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুইটা কি হবে, সর্বসম হবে। কারণ কি, যখন এই দুইটা ত্রিভুজের এই দুইটা বাহু সমান হচ্ছে তাহলে এই বাহুটা অটোমেটিকলি কি হবে, সমান হয়ে যাবে। কারণ কি, যখন এটাও সমান এটাও সমান তাহলে এই দুটো যোগ করলে তো একই হবে, তোমরা স্কেল দিয়ে মাপবে দেখবে ঠিক একই হয়ে যাচ্ছে, অটোমেটিকলি ওটাও সমান হয়ে যাচ্ছে। তাহলে যখন এই কোণটা সমকোণ হচ্ছে তাহলে বাকি এই কোণটাও যতটুকু এই কোণটাও ততটুকু, ঠিক তোমরা চাঁদা দিয়ে মেপে দেখবে একই হবে, তাহলে এটাও ততটুকু এটাও ততটুকু। এই জন্য বলেছে যে প্রথম শর্তটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান হয় তাহলে সেটা সর্বসম। তোমাদের প্রশ্ন হতে পারে যে সর্বসম মানেই তো সবগুলো সমান, তাহলে সবগুলো না হয়ে দুইটা হলো কিভাবে, তাহলে দুইটা যখন সমান হবে তখন অটোমেটিকলি আর একটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা, এটা তো আমরা সমকোণী ত্রিভুজ দেখলাম, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ সব ক্ষেত্রে একই রকম। ঠিক আছে, সর্বসম বোঝানো যায়। এবার দেখো সর্বসম তো আমরা বুঝলাম, তোমরা এই তোমাদের কাজ দিয়ে রাখি একটু, তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই যে আমরা যে সর্বসম পড়লাম, তারপরে সদৃশ্যতা পড়লাম, এখানে এই যে নিয়মগুলো আছে দেখো 100, আমরা এই যে 100 আমাদের শুরুতেই যে পেজটা ছিল 125 পেজ, এই 25 পেজের এটা পূরণ করবে ছকটা। ঠিক আছে, এই যে 125 পেজের ছক, বইতে ঠিক আছে 125 পেজে ছকটা পূরণ করবে। তারপরে দেখো
আরো যে বইতে হ্যাঁ বলো। ছকটা কি বইতে পূরণ করব? না, বইয়ে পূরণ করলে পরে তোমার স্কুলে যদি শখ পূরণ না দেখে তাহলে বইয়ে পূরণ করার দরকার কি, তুমি নিজে খাতায় করবে, খাতায় করবে, ঠিক আছে। 125 নম্বর পেজে শখটা পূরণ করবে এবং এইখানে যে 131 নম্বর পেজে কিছু কিছু লেখা আছে, এগুলো একটু পড়তে হবে, তোমরা পড়বে। আর আমি যে কথাগুলো বললাম বা আমি যেভাবে বুঝালাম এগুলো দেখবে এখানেই তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, মিল পেয়ে যাচ্ছে। এই যে 31 পেজে যে দলগত কাজটা লেখা আছে, এটা পড়লেই তোমরা বুঝতে পারবে, তখন দেখবে নিজেরাই এটা করতে পারছো, ঠিক আছে। দলগত কাজ একটা না, 1 নাম্বার না 2 নাম্বার? দলগত কাজ 1 নম্বর। এবার পরের পেজে 132 নম্বর পেজে আছে, দেখো দলগত কাজ 2 নম্বরটা আছে। সেখানে দেখো বলা আছে কি, দুটি ত্রিভুজের যে কোনো দুই কোণ এবং কোণ সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে, ঠিক আছে। দলগত এটাও কাজ এখানে যে আমরা হ্যাঁ, কিছু বলো। এই যে 131 পৃষ্ঠা একটা দলগত কাজ 2, আবার 132 পৃষ্ঠা দলগত কাজ 2। হ্যাঁ হ্যাঁ, 131 পেজে দলগত কাজ 1 আছে, 2 আছে। আবার দেখো 132 পেজে আবার 2টা আছে। একশো এটা কিন্তু 2টা, দেখো দলগত কাজ 1-এ আছে, বলা হয়েছে যে তোমার 2টা বাহু এবং মধ্যবর্তী কোণ সমান হবে, সেটাই এখানে বলা আছে বা সেটাই প্রমাণ করে দেখানো আছে। দ্বিতীয়টাতে আছে যে সবার যে ত্রিভুজগুলো সর্বসম হবে, সেটা কিভাবে, যে ত্রিভুজের 3টি বাহুই যদি সমান হয় সেক্ষেত্রে সর্বসম হবে, সেটা বলা আছে। এবার 3 নম্বরে 32 পেজে আবার দলগত কাজ 2 লেখা আছে, এটা হয়তো সম্ভবত দলগত কাজ 3 হওয়াই উচিত, ঠিক আছে। এখন তারা বইয়ের ভিতরে যেটা দিয়ে রেখেছে ওটা তো আর আমরা বলতে পারি না, যার কারণে ওটা সম্ভবত 3 হবে, কারণ আমাদের 3 ধরনের শর্ত দেওয়া আছে, 3 ধরনের শর্তে আমরা সেটা সর্বসম করতে পারছি, ঠিক আছে। তাহলে এখানে 131 পেজে দলগত কাজ 2 আর 132 পেজের দলগত কাজ এখানে 2 না, সম্ভবত 3ই হবে, কারণ পরপর 3টা শর্ত। যেমন ত্রিভুজের যে কোনো 2 কোণ এবং কোণ সংলগ্ন বাহু, বলা আছে 3টি বাহুই যদি সমান হয়, এক হলো কি 3টি বাহুই যদি সমান হয় সেটা সর্বসম হবে। আবার বলেছে কি 2টা বাহু আর একটা কোণ যদি সমান হয়, যেমন এটা 2টা বাহু আর কোণ যদি সমান হয় তাহলে সেটাও সর্বসম হবে। আবার বলা হচ্ছে যে যে কোনো 2টি কোণ এবং কোণ সংলগ্ন বাহু যদি সমান হয় তাহলে সেটা সর্বসম হবে। এই 3টা শর্ত, এই 3টা শর্তের এই 3টা দলগত কাজ, এগুলো তোমরা পড়বে এবং করবে, দেখবে এই যে বুঝিয়েছি এটাতে খুব সুন্দরভাবে তোমরা করতে পারছো। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এবং হোমওয়ার্ক করে সেগুলো পাঠাতে হবে সবারই। আর আমাদের খুব বেশি সময় নেই, এজন্য আমরা পরবর্তী টপিকসে যাব না, আমরা এই পর্যন্তই আজকে থামবো, ঠিক আছে। এবার এইখানে আমরা এইগুলো আরেকটু তোমাদের সুন্দর করে দেখাচ্ছি, যে দলগত কাজ 1টা আমরা খুব সুন্দর করে বুঝেছি, এখন এই 2 আর 3টা একটু দেখবো, ঠিক আছে। এখানে দেখো বলা হচ্ছে কি, যে ত্রিভুজে যদি 3টা বাহুই সমান হয় তাহলে ত্রিভুজ 2টা সর্বসম হবে। ত্রিভুজের 3টা বাহু, তাহলে এই 1টা 2টা 3টা বাহু দিয়ে ত্রিভুজ তৈরি। এরকম যদি আর একটা ত্রিভুজ হয়, প্রত্যেকটা আমরা যদি স্কেল দিয়ে মেপে দেখি যে 3টা বাহুর দৈর্ঘ্য, যেমন এটার দৈর্ঘ্য যদি 3 হয়,
এটার দৈর্ঘ্য যদি 3 হয়, আবার এটার দৈর্ঘ্য, তাহলে কি হবে, তিনটা বাহুই যদি সমান হয় তাহলে এইটার যেটা হবে এটারও সেই একইটা হবে। এটার যদি আমরা ধরি 2, এটারও ধরবো 2, আবার এটার যদি 1 ধরি, এটাও 1, তাহলে কি হচ্ছে, তিনটা বাহুই সমান। তাহলে এখানে আমাদের দেখে মনে হচ্ছে যেন তিনটা বাহুই পরস্পর সমান হয়ে গেছে। একটু কম বেশি আমরা করে নিই, তাহলে বুঝবো। তাহলে কি দেখতে হবে যে আমাদের সর্বসম মানে কি দুইটা জিনিসের মধ্যে তুলনা, যে এই ত্রিভুজের যদি যে একটা বাহু এর একটা বাহুর সাথে মিলে যাবে, এর একটা বাহু এর একটা বাহুর সাথে মিলে যাবে, এটা আরেকটা বাহু আর একটা বাহুর সাথে মিলে যাবে। তাহলে যদি আমরা এটা ধরে নিয়ে এটার উপরে বসিয়ে দিই, সবগুলোই যদি মিলে যায় তাহলে সেটাও কি হবে, সর্বসম ত্রিভুজ হবে। ঠিক আছে, এরপরে আবার আছে কি, যে বলা আছে যদি দুইটা কোণ আর কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটা যদি একই হয়, যে দুইটা কোণ, ধরো আমরা এই যে আঁকলাম, এই একটা কোণ হবে, এই একটা কোণ এবং এই একটা কোণ, এই একই এই কোণ দুইটা যদি আর একটা ত্রিভুজেরও ঠিক এই কোণ দুইটা একই হয়, সেক্ষেত্রে আমরা কি করব, চাঁদা দিয়ে আমরা মেপে দেখবো যে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 30 ডিগ্রি, আবার এটা যদি 40 ডিগ্রি হয়, এটা হবে 40 ডিগ্রি। এই দুইটা কোণ যদি সমান হয়, আবার কোণ সংলগ্ন বাহুটা সেটা কোনটা, সেটা কিন্তু এইটাও না এটাও না, কোণ সংলগ্ন বাহু মানে কি, এই দুইটা কোণ যে হয়েছে, এই যে সংলগ্ন যে বাহুটা, এই বাহুটা সমান হতে হবে। তাহলে এই দুইটা কোণ সমান হতে হবে আর এই বাহুটা সমান হতে হবে, তাহলে কি হবে, ত্রিভুজ দুইটা সর্বসম। ঠিক আছে, তাহলে এই তিনটা শর্ত আমরা কিন্তু সুন্দর করে আজকে দেখলাম। তাহলে আমরা এই সুন্দর করে কিন্তু এই তিনটা বাহু বা তিনটা শর্ত আমরা শিখে ফেলেছি। এগুলো তোমরা খুব সুন্দর করে হোমওয়ার্ক করে ফেলবে, তাহলে তাহলে আমাদের এই যে এই লাস্ট এটা ছিল কি, দুইটা কোণ সমান থাকবে এবং সেই কোণের যে বাহুটা সেই বাহুটাও সমান থাকতে হবে, তাহলে সেটা হবে কি, সর্বসম। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো আজকের মতো এইগুলো কমপ্লিট হবে, কমপ্লিট করবে তোমরা, এবং তোমাদের কাজ থাকবে যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলো কিন্তু শিখে রাখতে হবে। আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো করেছি। আমাদের আগে যে বেসিক ধারণার যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই ক্লাসগুলোতে করেছি যে সর্বসম ত্রিভুজ কি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সম বিষমবাহু ত্রিভুজ, সবগুলো কিন্তু আমরা সুন্দর করে করেছি। এখন এই এগুলো তোমরাও সুন্দর করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, কালকে পড়ার সময় করাবেন ক্লাস? হ্যাঁ বলো। আগামীকাল ক্লাস করার সময় করাবেন? আগামীকাল ক্লাস হবে বিকালে, বিকাল 6টায় একটা, কি আর রাত্র 9টা অথবা 9:30টায় সময় দিয়ে দেবো। ঠিক আছে, আগামীকাল বিকালে হবে ক্লাস। সাবজেক্ট? এবার আর কোনো প্রশ্ন আছে কারোর, সেটা বলতে পারো প্রশ্ন থাকলে। আমাদের আর 1 মিনিট সময় আছে, আর সবাই কিন্তু ক্লাসে একটু সময় মতো একটু মনোযোগ দিয়ে যোগ দিবে। বেশি সময় না তো, আমরা পরপর 2টা ক্লাস রাখিনি, কারণ যে একসাথে বসে থাকতে একঘেয়েমি লাগবে, সমস্যা হবে, কারোর অন্য কাজ থাকতে পারে। যার কারণেই আমরা কিন্তু একটু সময়টা একটা করে রেখেছি, যে একটা ক্লাস কিছুটা গ্যাপ দিয়ে আবার আরেকটা ক্লাস। ঠিক আছে, সবাই ক্লাসে একটু মনোযোগী হয়ে ক্লাসে গুরুত্ব দেবে এবং যোগ দেবে। আলসিন অন্য ক্লাসে যোগ দাও না কেন? আমার মোবাইলের ডিসপ্লেতে সমস্যা আর কি। মোবাইলের সমস্যা,
আচ্ছা একটু চেষ্টা করবা যে দ্রুত যাতে সমস্যার সমাধান হয়, কারণ আমাদের এখন ট্রায়াল ক্লাস চলছে, কিন্তু খুব দ্রুতই আমাদের একদম ফুল টাইম অনুযায়ী ক্লাস শুরু হবে এবং ক্লাসটা চলবে কোনো ব্রেক ছাড়াই। এগুলো যে একটু মাথায় রেখে দ্রুত তোমাদের কাছে যার যার সমস্যা আছে ডিভাইসে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আজকে কারোর কোনো অসুবিধা নাই আপাতত? না। হ্যাঁ, তাহলে সবাই একটু সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বে, আগামী দিন কিন্তু প্রশ্ন করা হবে। আর সমস্যা থাকলে মেসেজ দিয়ে জানাবে যে কি অসুবিধা আছে, তো আমার এখান থেকে আর কি ধরনের সুবিধা পাওয়া যায় সেগুলোও জানাবে। আর